হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের চ্যাপ্টার 5 ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন প্রসেসিং। তো ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন প্রসেসিং জানার আগে আমাদের জানতে হবে ট্রানজ্যাকশন জিনিসটা আসলে কি। দ্য ট্রানজ্যাকশন ইজ দ্য বেসিক ইউনিট অফ কনসিস্টেন্ট অ্যান্ড রিলায়েবল কম্পিউটিং। এটা তো সংজ্ঞা। তা আমরা যদি ট্রানজ্যাকশন জিনিসটাকে বুঝতে চাই তাহলে এক কথা যেটা বলতে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন হচ্ছে ডেটাবেসের এমন একটা লজিক্যাল ইউনিট অফ ওয়ার্ক যেখানে এক বা একাধিক অপারেশনকে সম্পন্ন করা হয় যাতে একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করা যায়। এটাই হচ্ছে ট্রানজ্যাকশন। তো দেখেন, যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের বুঝতে জিনিসটা ইজি হবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ব্যাংক এ আর ব্যাংক বি নামে। যখন কেউ একজন ব্যাংক এ থেকে ব্যাংক বিতে সাপোজ এখানে 10,000 টাকা পাঠাবে, তাহলে সেক্ষেত্রে এই ব্যাংক এ থেকে 10,000 টাকা মাইনাস হবে এবং ব্যাংক বিতে সেই 10,000 টাকা কিন্তু প্লাস হয়ে যাবে। এমন না যে যদি কোনো কারণে ট্রানজ্যাকশনটা মাঝামাঝি একটা অবস্থায় যে ফেলড হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংক এ থেকে 10K মাইনাস হলো বাট ব্যাংক বিতে 10K প্লাস হলো না, এরকম কিন্তু সিচুয়েশন হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ট্রানজ্যাকশনটা হলো একটা সেট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা এবং অনেকগুলো ইনস্ট্রাকশন সমষ্টি হচ্ছে একটা প্রোগ্রাম। আর যখন সে প্রোগ্রামটা রান করে তখন তাকে প্রসেস বলা হয়, তাই না? এটা একদম বেসিক অপারেটিং সিস্টেমের যে কনসেপ্ট সেইটাই। তাহলে ট্রানজ্যাকশন হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন যেটা পারফর্ম করে একটা লজিক্যাল ইউনিট অফ ওয়ার্ককে অ্যাচিভ করার জন্য। যদি কখনও কোনো একটা ইনস্ট্রাকশন, সাপোজ এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে, 3টা ইনস্ট্রাকশন আছে, যদি কোনো কারণে 2 নম্বর ইনস্ট্রাকশন বা 3 নম্বর ইনস্ট্রাকশন যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু সেটা রোল ব্যাক করবে। অর্থাৎ আমরা এখানে কী বুঝলাম যে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের হয় সম্পূর্ণ ধাপগুলো কমিট হবে বা সম্পূর্ণ হবে, আর না হলে পুরোপুরি বাতিল হয়ে রোল ব্যাক হবে। তবে এমন না যে একটা ইনস্ট্রাকশন ফেলড হলে ওটা পরবর্তীতে চলতেই থাকবে, এরকম কিন্তু না। ইনস্ট্রাকশন ফেল হলে আবার শুরু থেকে শুরু করবে, এটাই হচ্ছে ট্রানজ্যাকশনের মূলনীতি। তো দেখেন, ডেটাবেজের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এখানে ট্রানজ্যাকশন মডেল দেওয়া আছে যে যখন থেকে ট্রানজ্যাকশন শুরু হবে বিগিন টু এন্ড আমাদের ডেটাবেস কিন্তু অলওয়েজ কনসিস্টেন্ট থাকবে। এই যে ডেটাবেস ইন এ কনসিস্টেন্ট স্টেট, এটা হচ্ছে বিগিনিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। ট্রানজ্যাকশন এক্সিকিউট হওয়ার পরে যখন এন্ডিং ট্রানজ্যাকশন স্টেটে যাবে তখন পর্যন্ত কিন্তু ডেটাবেসকে কনসিস্টেন্ট স্টেটে কিন্তু থাকতে হবে। এটাই হচ্ছে ট্রানজ্যাকশন মডেলের একটা ছবি বা ডায়াগ্রাম। তো আসেন এখন আমরা দেখব প্রপার্টিস অফ ট্রানজ্যাকশন। তো এই প্রপার্টিসগুলোকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিস। তো অ্যাসিড প্রপার্টিস হচ্ছে এতে অটোমেটিসিটি, সিতে হচ্ছে কনসিস্টেন্সি, আইতে হচ্ছে আইসোলেশন অ্যান্ড ডিতে হচ্ছে ডিউরেবিলিটি। তো অটোমেটিসিটিতে হচ্ছে এ ট্রানজ্যাকশন মাস্ট ফুললি কমপ্লিট অর নট এক্সিকিউট অ্যাট অল। অর্থাৎ হয় ট্রানজ্যাকশনটা সম্পূর্ণভাবে এক্সিকিউট করবে অথবা একেবারে এক্সিকিউট হবে না। ঠিক আছে? নো পার্শিয়াল আপডেট শুড বি সেভড, সেখানে কোনো পার্শিয়াল আপডেটগুলো সেভ হবে না। কনসিস্টেন্সির ক্ষেত্রে কী হবে দেখেন, দ্য ডেটাবেস মাস্ট স্টার্ট অ্যান্ড এন্ড ইন দ্য কনসিস্টেন্ট স্টেট। While a transaction is running, it might temporarily be inconsistent, but it must be consistent once complete. অর্থাৎ ডেটাবেস, আমরা যে একটু যে ডায়াগ্রামটা দেখলাম ট্রানজ্যাকশন মডেলের, সেটার ক্ষেত্রে আমরা কী দেখছিলাম যে ডেটাবেস কিন্তু সবসময় ট্রানজ্যাকশনের মধ্যে কনসিস্টেন্ট থাকতে হবে, কখনো কিন্তু ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না। যদিও ইনকনসিস্টেন্ট হয় সেটা টেম্পোরারি কোনো একটা এক্সিকিউশনের সুবিধার জন্য হতে পারে, বাট যখন আমাদেরকে সেটা শেষ হবে ট্রানজ্যাকশনটা, সে পর্যায়ে কিন্তু আমাদেরকে অবশ্যই ট্রানজ্যাকশনটাকে বা ডেটাবেসকে কনসিস্টেন্ট রাখতে হবে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আইসোলেশন। আইসোলেশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসিফিক যে কোনো একটা সিঙ্গেল টাস্ক। ঠিক আছে? ট্রানজ্যাকশন মাস্ট বি আইসোলেটেড ফ্রম ইচ আদার। নো আদার ট্রানজ্যাকশন শুড সি পার্শিয়াল চেঞ্জেস ডিউরিং এক্সিকিউশন এনশিওরিং ডেটা কনসিস্টেন্সি। অর্থাৎ একাধিক ট্রানজ্যাকশন একসাথে চললেও তারা একে অপরের কোনো প্রভাব ফেলবে না, যে যার মতন এক্সিকিউট করবে। একজন এক্সিকিউট করছে বলে আরেকজনকে ওয়েট করতে হবে বা আরেকজনের এক্সিকিউশনে কোনো একটা বাধা সৃষ্টি হবে, এরকম কিছুই হবে না। যখন সে ট্রানজ্যাকশন স্টেট থাকবে তখন তাকে অবশ্যই আইসোলেটেড ফর্মে থাকতে হবে। যে একজন যদি একটা কাজ করে বা একটা এক্সিকিউশনের কাজ করতে থাকে, সেক্ষেত্রে যেন অন্যান্য ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার সুযোগ পায়, সেটা কিন্তু এখানে মেনটেন করতে হয়। 4 নাম্বারটা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটিটা হচ্ছে ওয়ান্স এ ট্রানজ্যাকশন ইজ
completed, its changes are permanent even if there is a system failure. অর্থাৎ একবার যদি ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যায়, যদি সিস্টেমটা সেক্ষেত্রে ক্ল্যাশ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ট্রানজ্যাকশন যেটা হয়ে গেছে সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা কিন্তু পার্মানেন্টভাবে থেকে যাবে। তো এই ছিল আমাদের অ্যাসিড প্রপার্টিস বা প্রপার্টিস অফ এ ট্রানজ্যাকশন। তো এখন আমরা দেখব ট্রানজ্যাকশন স্টেট। তো ট্রানজ্যাকশন স্টেটের ক্ষেত্রে আমাদের 5টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ, পার্শিয়ালি কমিটেড, ফেইল্ড, অ্যাবর্ট আর কমিটেড। তো অ্যাক্টিভ বলতে কী বোঝায়? ট্রানজ্যাকশন ইজ রানিং, মানে ট্রানজ্যাকশন রানিং অবস্থায় সেটা বোঝাতে আমাদেরকে অ্যাক্টিভ স্টেট ইউজ করতে হয়। দেন হচ্ছে পার্শিয়াল কমিটেড, ফাইনাল স্টেটমেন্ট এক্সিকিউটেড বাট নট ফুললি কমপ্লিটেড, অর্থাৎ ফাইনাল স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে বাট ফুললি সেটা কমপ্লিট হয়নি, সেটাকে আমরা কিন্তু পার্শিয়াল কমিটেড বলতে পারি। ফেইল্ড হচ্ছে ক্যান নট প্রসিড, এক্সিকিউশন হ্যাজ ইস্যু, অর্থাৎ সেটা কিন্তু ফেইল্ড অবস্থায় থাকবে, মানে তার এক্সিকিউশন কমপ্লিট হবে না, সেটাকে আমরা ফেইল্ড বলবো। অ্যাবর্ট কি? রোল ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট, ট্রানজ্যাকশন আনডান, অর্থাৎ যখন আমাদের কোনো একটা সিস্টেম ফেল হবে, মানে ট্রানজ্যাকশন, সেক্ষেত্রে কী হবে? অ্যাবর্ট অবস্থায় যে সেটা রোল ব্যাক করে আবার অরিজিনাল স্টেট যেখানে ছিল সেখানে চলে যাবে। অ্যান্ড লাস্ট হচ্ছে কমিটেড, সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড চেঞ্জেস আর পারমানেন্ট, অর্থাৎ কমিটেড তখনই ইউজ করতে পারবো যখন আমাদের কোনো একটা ট্রানজ্যাকশন সাকসেসফুলি কমপ্লিট হবে এবং সেই চেঞ্জগুলো পারমানেন্টলি সেখানে সেভ হয়ে থাকবে। তো দেখেন এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। অ্যাক্টিভ স্টেট থেকে ট্রানজ্যাকশন যখন রানিং অবস্থায় থাকে সেক্ষেত্রে তার দুইটা কাজ হতে পারে, একটা হচ্ছে সে হয় পার্শিয়ালি কমিটেড হতে পারে অথবা সেটা ফেইল্ড হতে পারে, তাই না? তো অ্যাক্টিভ অবস্থায় আমরা পার্শিয়ালি কমিটেড ধরতে পারি অথবা ফেইল্ড ধরতে পারি। পার্শিয়ালি কমিটেডের ক্ষেত্রে কী ছিল দেখেন, যে ফাইনাল স্টেটমেন্ট এক্সিকিউট হবে বাট ফুললি কমপ্লিট নাও হতে পারে। যদি ফুললি কমপ্লিট না হয় তাহলে সেটা কি ফেইল্ড অবস্থায় চলে আসবে, তাই না? আর যদি এই পার্শিয়ালি কমিটেড থেকে সে সাকসেসফুলি কোনো একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করতে পারে এবং ফুললি কমপ্লিট হয়, সেক্ষেত্রে সে কী করবে? কমিটেড স্টেটে চলে যাবে, কারণ সাকসেসফুলি কমপ্লিটেড অ্যান্ড চেঞ্জেস আর পারমানেন্ট। তাহলে অ্যাক্টিভ স্টেট থেকে পার্শিয়ালি কমিটেড থেকে দুইটা অবস্থা আসতে পারে, একটা হচ্ছে ফেইল্ড অবস্থা আর একটা হচ্ছে কমিটেড অবস্থা, যে কোনো একটা অবস্থায় আসতে পারে। আর যদি ফেইল্ড হয়ে যায় অ্যাক্টিভ স্টেট থেকে ফেইল্ড স্টেটে আসার পরে কোনো একটা ট্রানজ্যাকশন, সেক্ষেত্রে কী হবে? সে অ্যাবর্ট করবে। অ্যাবর্ট মানে কি? অ্যাবর্ট হচ্ছে রোল ব্যাক করবে অরিজিনাল স্টেটের ক্ষেত্রে, রোল ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট, ট্রানজ্যাকশন আনডান, অর্থাৎ কোনো একটা ট্রানজ্যাকশন যদি ফুলফিল না হয়, যদি ফেইল্ড হয়, সেক্ষেত্রে সে অবশ্যই রোল ব্যাক করে কোথায় যাবে? অ্যাক্টিভ স্টেটে চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন স্টেটস। তো এখন আমরা দেখব ট্রানজ্যাকশন ম্যানেজার বা টিএম। ট্রানজ্যাকশন ম্যানেজার manages the execution for transaction, ensure consistency and handle commit as well as abort operations, অর্থাৎ ট্রানজ্যাকশন ম্যানেজার হচ্ছে সব ধরনের এক্সিকিউশনকে সে ম্যানেজ করে, সেই সাথে ট্রানজ্যাকশনকে এনশিওর করে সেটা কনসিস্টেন্ট আছে কিনা, বা যদি সেটা কমিট স্টেটে যায়, মানে ফাইনাল স্টেট যদি তার সাকসেসফুলি ডান হয়ে যায় ট্রানজ্যাকশন, সেটাকে সে হ্যান্ডেল করে। অথবা যদি কমিট না হয় সেক্ষেত্রে কী হয়? সেটা অ্যাবর্ট করে, তারা মানে রোল ব্যাক করে আবার তার অরিজিনাল স্টেট যেখান থেকে শুরু হয়েছিল সেখানে চলে যায়। এই জিনিসগুলোকে কিন্তু ট্রানজ্যাকশন ম্যানেজার হ্যান্ডেল করে। এখানে ট্রানজ্যাকশন ম্যানেজারের মধ্যে সে কী করতে পারে? বিগিন ট্রানজ্যাকশন, রিড, রাইট, কমিট, অ্যাবর্ট, এই কাজগুলো সে করতে পারে। তো বিগিন ট্রানজ্যাকশনটা কি? মেক্স দ্য স্টার্ট অফ এ ট্রানজ্যাকশন, অর্থাৎ একজন ট্রানজ্যাকশন ম্যানেজার কিন্তু ট্রানজ্যাকশনের শুরুটাকে সে এনশিওর করতে পারে। এরপর সে কী করতে পারে? ওই ট্রানজ্যাকশনকে সে রিড করতে পারে, রিডস ডেটা ফ্রম দ্য ডেটাবেস, সে ডেটাবেস থেকে সে ডেটাগুলোকে সে রিড করতে পারে। সে কিন্তু শুধু রিড করে থেমে যায় না, সে কিন্তু চাইলে রাইট করতে পারে। রাইট করে কীভাবে? মডিফাইস অর আপডেটস ডেটা ইন দ্য ডেটাবেস, সে যে ডেটাবেসকে রিড করলো সেখানে যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা দেয়, সেক্ষেত্রে সে কিন্তু চাইলে সেখানে মডিফাই করতে পারে বা আপডেটস করতে পারে। দেন হচ্ছে কমিটেড, সেভস অল চেঞ্জেস মেড ডিউরিং দ্য ট্রানজ্যাকশন পারমানেন্টলি, অর্থাৎ সে যে চেঞ্জগুলো যদি করা হয় বা ট্রানজ্যাকশন ম্যানেজার যদি করে, সেক্ষেত্রে সে চেঞ্জগুলোকে সেভ করে রাখে, মানে পার্মানেন্টলি সেভ করে রাখে, যখন ট্রানজ্যাকশন শেষ হয়ে যাবে তখন যাতে সেগুলো পার্মানেন্ট অবস্থায় ইউজারের সামনে উপস্থাপন করা যায়। আর অ্যাবর্ট করতে পারে, অ্যাবর্ট অর্থাৎ হচ্ছে রোল ব্যাক, তাই না? যে আন্ডাস অল চেঞ্জেস মেড ডিউরিং দ্য ট্রানজ্যাকশন, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন যদি মানে কমপ্লিট না হয়, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন ম্যানেজার চাইলে কিন্তু সে অ্যাবর্ট করতে পারে, অর্থাৎ রোল ব্যাক করে আবার বিগিনিং ট্রানজ্যাকশন স্টেটে যেতে পারে এবং শুরু থেকে আবার ট্রানজ্যাকশন প্রসেসগুলো সে এক্সিকিউট করতে পারে।
যেটাই হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজারের কাজগুলো। তো এখন আমরা দেখব লকিং বেস অ্যালগোরিদম। তো লকিং বেস অ্যালগোরিদমটা হচ্ছে ট্রানজ্যাকশন রিকোয়েস্ট লক ফ্রম এ লক ম্যানেজার টু কন্ট্রোল অ্যাক্সেস অফ ডেটা অ্যান্ড এনশিওর সেফ কনকারেন্ট অপারেশনস। অর্থাৎ ট্রানজ্যাকশন রিকোয়েস্টের সাপেক্ষে একজন লক ম্যানেজার, আমরা ট্রানজ্যাকশন ম্যানেজার পড়ছি না, সে কিন্তু চাইলে লকের কাজটাও করতে পারে। তো এই ট্রানজ্যাকশনকে লক কেন করা হয় সেটা হচ্ছে যাতে কন্ট্রোল করা যায় তার ডেটার অ্যাক্সেসকে, এবং সেই সাথে এনশিওর করা যায় যে আমাদের কারেন্ট যে অপারেশনগুলো চলছে বা যেই ডেটার প্রেক্ষিতে যে অপারেশনগুলো হবে সেগুলো যাতে সেফ থাকে, সেগুলো যাতে বাইরে আউট না হয়ে যায়। সেই জন্য আমাদের ডেটাবেজে ট্রানজ্যাকশন ম্যানেজার বা লক ম্যানেজার একটা লক করে দেয় যাতে সেই ডেটাগুলোকে সিকিউর করা যায় এবং তার অ্যাক্সেসকে কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে লকিং বেস অ্যালগোরিদমের মেইন পারপাস। তা আমরা এখন দেখব যে এই লকিং বেস অ্যালগোরিদমের দুটো টাইপ আছে, একটা হচ্ছে রিড লক আর একটা হচ্ছে রাইট লক। রিড লকটা হচ্ছে allows multiple transactions to read the data at the same time, অর্থাৎ মাল্টিপল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সে ডেটাকে রিড করার জন্য এবং সেটা সেম টাইমে করার জন্য একটা লক দেওয়া হয় যাতে সবাই সেটাকে রিড করতে পারে বাট সেটাকে কোনো রাইট করতে পারবে না, মানে কোনো চেঞ্জ করতে পারবে না। এটা হচ্ছে এক ধরনের লক। আর রাইট লক হচ্ছে allows only one transaction to write the data and prevent other the reading or writing it, অর্থাৎ রাইট লকের ক্ষেত্রে কী করা হয় যে সে রিড করার পাশাপাশি চাইলে এখানে রাইট করতে পারবে, সেটা কিন্তু সেক্ষেত্রে একজনকে অ্যাক্সেস দেওয়া হয়, যে কোনো একজন সেই ডেটাকে রিড করতে পারবে, সঙ্গে সে রাইট করতে পারবে। যদি কোনো ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে সে সেটাকে মডিফাই করতে পারবে বা আপডেট করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য বাকি মানুষগুলো সেখানে অ্যাক্সেস পাবে না, যে কোনো একজনকে সেখানে রাইট করার অপশন অ্যালাউ করা হবে বা অপশন দেওয়া হবে। তো এটাই হচ্ছে রিড লক আর রাইট লকের মধ্যে বেসিক ডিফারেন্স। মানে রিড লকে যে কোনো মানুষ চাইলে সেটাকে রিড করতে পারবে বাট মডিফাই করতে পারবে না, বাট রাইট লকের ক্ষেত্রে যে কোনো একজনকে অ্যাক্সেস দেওয়া হবে, সে রিড করতে পারবে, রাইট করতে পারবে বা মডিফাই করতে পারবে, বাট অন্য কেউ কিন্তু ওই একজন ব্যতীত অন্য কেউ এখানে রাইট করতে পারবে না বা আপডেট করতে পারবে না। তা আমরা একটু আগে যে লকিং অ্যালগোরিদম পড়ে আসলাম সেখানে দুইটা পার্টে আবার ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রালাইজ টু ফেজ লক বা 2PL, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফেজ লক বা ডিস্ট্রিবিউটেড 2PL। ঠিক আছে, তো ফার্স্টে আমরা এখন দেখব সেন্ট্রালাইজ 2PL যেটা সেটা। তো এখানে একটা সাইড থেকে লকের পারমিশন দেওয়া হয়। সেন্ট্রালাইজ মানে সেন্ট্রাল অবস্থান থেকে যে কোনো একটা সাইড থেকে লকের পারমিশন দেওয়া হয়, একাধিক সাইড থেকে লকের পারমিশন দেওয়া হয় না। তো এখানে কী হয় দেখেন, ডেটা প্রসেসর অ্যাট পার্টিসিপেটিং স্টেট বা সাইট, এখানে হচ্ছে কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার, আর এখানে হচ্ছে পার্টিসিপেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার। তো এখানে কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার যিনি, সে হচ্ছে লক রিকোয়েস্ট করবে এবং সেখান থেকে সে লককে গ্র্যান্ট করবে। দেন যে অপারেশনটা এই লকিং অ্যালগোরিদমের মধ্যে যে যার জন্য লক করা হচ্ছে অপারেশনটা করার জন্য, সেই অপারেশনটা হয়ে যাওয়ার পরে যখন সেই অপারেশনটা এন্ড হবে, মানে এন্ড অফ দ্য অপারেশন, তখন সেটাকে সেটার যে লক ছিল সেটাকে রিলিজ করে দেওয়া হবে। এটাই হচ্ছে সেন্ট্রালাইজ 2PL এর বেসিক কনসেপ্ট। এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটেড 2PL এর ক্ষেত্রে কী করা হয়, যে মাল্টিপল সাইট থেকে লকের পারমিশন দেওয়া হয়। সেন্ট্রালাইজ 2PL কী ছিল, যে একটা সাইট থেকে লক করা যেত, বাট ডিস্ট্রিবিউটেড 2PL মাল্টিপল সাইট থেকে লকের পারমিশন দেওয়া হয় বা লক করা যায়। তো এখানে দেখেন ফার্স্ট হচ্ছে কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার, পার্টিসিপেটিং স্কেজুল আর পার্টিসিপেটিং ডিএমএস। এখানে কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার কী করে দেখেন, যে আমাদের যে অপারেশনটা বা লক রিকোয়েস্টটা সেটাকে সে অ্যাকসেপ্ট করে, দেন যে অপারেশনটা হবে আমাদের সেই অপারেশনকে সে এক্সিকিউট করার সুযোগ দেয়। যেমন এক্সিকিউট শেষ হওয়ার পরে এন্ড অফ দ্য অপারেশন যখন হবে তখন সে রিলিজটাকে সে লকটাকে সে রিলিজ করে দেয়। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড 2PL এর একদম বেসিক কনসেপ্ট। তাহলে দেখেন ডিস্ট্রিবিউটেড 2PL কী হচ্ছে, আমাদের কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার যিনি, তাকে কিন্তু লকটাকে গ্রান্ট করা লাগছে না, সে ডিরেক্টলি রিকোয়েস্ট পাচ্ছে, অপারেশন শেষ করে তাকে লককে রিলিজ করে দিচ্ছে। বাট সেন্ট্রালাইজ 2PL ক্ষেত্রে কী হচ্ছিলো দেখেন, যে লক রিকোয়েস্ট সাথে সাথে তাকে গ্রান্ট করা লাগছিল, মানে কোঅর্ডিনেটিং ট্রানজ্যাকশন ম্যানেজার যে, তাকে লককে গ্রান্ট করার পরে সেই অপারেশনগুলো শেষ হওয়ার পর তাকে আবার রিলিজ করা লাগছিলো। তো
দেখেন এখানে কিন্তু তাকে গ্রান্ট করা লাগছে সেন্ট্রালাইজে, আর ডিস্ট্রিবিউটেডে কিন্তু তাকে গ্রান্ট করা লাগছে না। এটাই হচ্ছে মাল্টিপল সাইট থেকে সে লক করতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ, এটা যে আমাদের টিএমের বা ট্রানজ্যাকশন ম্যানেজারের কাজ কিছুটা এখানে কমে যায় বা তার কাজটা সহজ হয়। তা আসেন এখন দেখি কনকারেন্সি কন্ট্রোল। এ লক ইজ এ মেকানিজম টু কন্ট্রোল কনকারেন্ট অ্যাক্সেস টু দ্য ডেটা আইটেম। আমরা যেটা পড়ছিলাম একটু আগে সেটাই, যে ডেটা আইটেমকে মানে তার কারেন্ট যে অ্যাক্সেসটা বা কারেন্ট যে অপারেশনগুলো হচ্ছে সেটা তো অন্য কেউ সেখানে হস্তক্ষেপ করতে না পারে, সেজন্য সেখানে লক দেওয়া হয়, তাই না? এই জিনিসটাই, এই লকটা হচ্ছে দুইটা মোডে কাজ করা যায়। একটা হচ্ছে এক্সক্লুসিভ মোড আর একটা হচ্ছে শেয়ার মোড। এক্সক্লুসিভ মোডকে আমরা এক্স দিয়ে ডিনোট করি আর শেয়ার্ড মোডকে আমরা এস দিয়ে ডিনোট করি। দেখেন এক্সক্লুসিভ মোডে কী হয়, ডেটা আইটেম ক্যান বি বোথ রিড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট। অর্থাৎ এই ডেটা আইটেম এক্সক্লুসিভ মোডে দেওয়ার পরে কী হবে, রিড এবং রাইট দুটাই করা যাবে, এবং এটাকে বললাম যে ডিনোট করা হয় লক এক্স দিয়ে এক্সক্লুসিভ মোডের ক্ষেত্রে। আর যখন আমরা শেয়ার মোডে কোনো একটা সিস্টেমকে লক করতে যাব সেক্ষেত্রে কী হবে, ডেটা আইটেম ক্যান অনলি বি রিড, মানে সেখানে শুধুমাত্র এটাকে রিড করা যায়, বাট শেয়ার মোডে যদি লক করে সেক্ষেত্রে সেখানে কিন্তু কোনো ধরনের রাইট অপারেশন করা যাবে না, জাস্ট রিড করার জন্য শেয়ার্ড লক দেওয়া হয়। আর এটাকে ডিনোট করা হয় লক এস দিয়ে। তো এখন আমরা দেখব লক কম্পিউটেবিলিটি ম্যাট্রিক্স। যখন দুই সাইড থেকে শেয়ার্ড মোড দেওয়া থাকবে, যখন দুইটাই শেয়ার থাকবে, এখানেও শেয়ার থাকবে এখানেও শেয়ার থাকবে, মানে দুটো শেয়ার মোড, তাহলে সেক্ষেত্রে ট্রু হবে। অথবা একটা শেয়ার মোড বা একটা এক্সক্লুসিভ মোডে থাকলে সেখানে ফলস হবে, বা একটা এক্সক্লুসিভ মোড একটা শেয়ার মোডে থাকলে সেখানেও ফলস হবে, বা দুটোই এক্সক্লুসিভ মোডে থাকলে সেখানেও কিন্তু ফলস হবে। শুধুমাত্র তখনই ট্রু হবে যখন দুইটাই শেয়ারেবল রিসোর্স থাকবে, সেক্ষেত্রে সেটা ট্রু হবে। আদারওয়াইজ যে কোনো কম্বিনেশনে সেখানে কিন্তু ফলস হয়ে যাবে। তো এই শেয়ার মোড আর এক্সক্লুসিভ মোড এটা আমরা যখন একটা এক্সাম্পল দেখব তখন খুব ভালো করে বুঝে যাব এটা কীভাবে কাজ করে। তো এক্সাম্পল দেখার আগে আমরা একটা লকিং স্টেট দেখে নিই, তাহলে আমাদের এই শেয়ার্ড মোড আর এক্সক্লুসিভ মোড বুঝতে সুবিধা হবে। চলুন তাহলে আমরা দেখি সেই লকিং স্টেট। তো দেখেন এখানে একটা লকিং স্টেট দেওয়া আছে, এখানে T1 T2 3T আর লক স্টেট দেওয়া আছে। T1-এ মানে ইনিশিয়াল অবস্থায় দেখেন প্রথমে একটা লক স্টেটকে কল করা হয়েছে লক এস, এবং তার ভ্যারিয়েবল হিসেবে একে দেওয়া হয়েছে। সেখানে কী হবে, মানে আমাদের শেয়ার ক্ষেত্রে শুধুমাত্র রিড করা যায়, রাইট করা যায় না, তাই না? একটু আমরা দেখে আসলাম। তো এখানে রিড এ এটাকে লক করা হয়েছে যে সবাই একে রিড করতে পারবে বাট কেউ রাইট করতে পারবে না। তাহলে সেটা ইনিশিয়াল অবস্থায় আগে কোনো লক ছিল না, তাহলে এটা ইজিলি গ্রান্টেড হবে, এই যে গ্রান্ট এ T1। এরপরে T2-র ক্ষেত্রে দেখেন আবার কী হয়েছে, আবার একটা লক আসে, সেটা হচ্ছে শেয়ার্ড লক, লক এস। এখানেও ভ্যারিয়েবল হিসেবে এ আসে এবং রিড এ। তো এখন দেখেন আগে একটা লক ছিল কি শেয়ার্ড, তাই না? এরপরে যে লকটা আছে সেটা কিন্তু শেয়ার্ড। আমি একটু আগে যে টেবিলটা দেখালাম আপনাদেরকে, যে দুইটাই শেয়ার্ড হলে ট্রু হবে, আদারওয়াইজ যদি একটাও এক্সক্লুসিভ মোড চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা আর ট্রু হবে না, ফলস হয়ে যাবে। যেহেতু দুইটাই শেয়ার্ড অবস্থায় আছে সেক্ষেত্রে সেটাও কিন্তু গ্রান্ট হয়ে যাবে। যখন T3-তে আসলাম তখন দেখতে পাচ্ছি এখানে একটা এক্সক্লুসিভ লক দেওয়া আছে সেম ভ্যারিয়েবলের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তাকে ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে, দেখেন এখানে অবস্থাটা কী হয়েছে, যে এখানে একটা শেয়ার্ড আর এখানে একটা এক্সক্লুসিভ মোড, তাই না? দেখেন যখন একটা শেয়ার্ড আর একটা এক্সক্লুসিভ মোড চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা ফলস হয়ে যায়, অর্থাৎ সেখানে কিন্তু তাকে ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে। যখন সেই শেয়ার্ড লকটা রিলিজ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেই এক্সক্লুসিভ মোডকে সে গ্রান্ট করতে পারবে। আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত শেয়ার্ড লক রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই এক্সক্লুসিভ লককে আমাদের ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে। তাহলে এখানে এটা কোথা থেকে ওয়েট করছে, কোন ভ্যারিয়েবলের নাম হচ্ছে এ, আর কোন অবস্থায় সেটা হচ্ছে T3, তাই না? এ T3-তে ওয়েট করবে, আর বাকি দুইটা এই যে T1 আর T2 গ্রান্ট হয়ে যাচ্ছে, দুইটার ভ্যারিয়েবল এবং তার সাথে তাদের যে কলাম সেটা গ্রান্ট হচ্ছে এ T1 থেকে, কারণ এটা শেয়ার্ড লক। এখানেও যেহেতু শেয়ার্ড লক, শেয়ার্ড দুটোই ট্রু হয়, সেক্ষেত্রে হচ্ছে এখানেও গ্রান্ট হচ্ছে এ T2 থেকে। বাট এখানে যেহেতু এক্সক্লুসিভ লক চলে আসে সেক্ষেত্রে সেটা কিন্তু ওয়েটিং স্টেটে ওয়েট করতে হচ্ছে এগুলো রিলিজ না হওয়া পর্যন্ত। তা আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি সেমভাবে। যদি আমাদের ফার্স্টেই একটা এক্সক্লুসিভ লক দেওয়া থাকে সেক্ষেত্রে কী হবে,
ফার্স্টে যদি এক্সক্লুসিভ লক দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রাইট করতে পারবো, রিডও করতে পারবো। তো এখানে রাইট করতে বলা হয়েছে। পরবর্তীতে T2-তে আমরা দেখতে পাচ্ছি আবার সেম ভ্যারিয়েবল। দেখেন এখানেও কিন্তু একে লক করা হয়েছে, আবার এখানেও শেয়ারের ক্ষেত্রে একে চাওয়া হচ্ছে রিড করার জন্য। সেক্ষেত্রে দেখেন আমাদের এক্সক্লুসিভ মোডে এটা কিন্তু ইনিশিয়ালি গ্র্যান্ট হয়ে যাবে, কারণ আগে থেকে কোনো লক ছিল না, এটা একদম ইনিশিয়াল মোড, তাই না? সেকেন্ড ধাপে এসে দেখতে পাচ্ছি যে আমাদের আগে থেকে একটা এক্সক্লুসিভ লক দেওয়া ছিল এবং সেক্ষেত্রে সে শেয়ার্ড লক চাচ্ছে। আমরা একটু আগে যে টেবিলটা দেখলাম যে আগে থেকে যদি এক্সক্লুসিভ অবস্থায় থাকে এবং পরবর্তীতে যদি একটা শেয়ার্ড অবস্থা চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফলস হয়ে যায়, তাই না? মানে এটা ট্রু হচ্ছে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক্সক্লুসিভ মোডটা রিলিজ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এখানে আরেকটা শেয়ার্ড লক দিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হবে। কাকে ওয়েট করতে হবে? T2-কে, কারণ ততক্ষণ পর্যন্ত একে T1 রিলিজ করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেখানে শেয়ার্ড লক দেওয়া যাবে না, কারণ এটা ফলস। আবার দেখেন T2-তেই এখানে কি হচ্ছে, লক এক্স বি। এটা কেন গ্র্যান্ট হলো? দেখেন লক এক্স কিন্তু এখানে এ ছিল, এখানে কিন্তু আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা সেম থাকছে না, মানে একই জায়গায় দুটো ভ্যারিয়েবলের জন্য লক চাওয়া হচ্ছে, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট, সেম না। এখানে এর জন্য লক করা হয়েছে, হতেই পারে আমাদের অনেক ডেটা আসতেই পারে, আমরা জানি না যে কোন ডেটা আসবে, তাই না? নতুন কোনো ডেটা আইটেমের জন্য আমরা ইজিলি যে কোনো ধরনের লক ইউজ করতে পারি। যেহেতু এখানে ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে গেছে সেই জন্য এটাকে কিন্তু গ্র্যান্ট করা হবে। গ্র্যান্ট করবো কোথা থেকে? এর আইটেমটা বি, T2 কেন হলো? এই যে T2 পজিশনে এটা ছিল সেই জন্য। আবার দেখতে পাচ্ছি লক আসছে এক্সের, অর্থাৎ এটাও কিন্তু এক্সক্লুসিভ লক, তাই না? তাহলে এক্সক্লুসিভ লকে আবার কাকে লক করতে বলা হয়েছে? সিকে। দেখেন এ আলাদা, বি আলাদা, সি আলাদা, তাই না? সবাই কিন্তু ডিফারেন্ট, সেই জন্য এটাকেও কিন্তু গ্র্যান্ট করা হবে। সিতে গ্র্যান্ট করে এবং সেটার পজিশন হচ্ছে T2-তে। এখন দেখেন T1 T2 সবগুলো আইটেমের জন্য আমরা গ্র্যান্ট ওয়েট এগুলো ক্যালকুলেট করে ফেলছি। এখন লাস্ট বাকি আছে কি? T3-তে সব দেখতে পাচ্ছি আবার কি বলা হয়েছে, লক এক্স এবং তার এলিমেন্ট হচ্ছে এ, বা তার আগের যে এটা ছিল সেইটাই। দেখেন T1-এরটা তো ছিল লক এক্স এ এবং তাকে রাইট করতে বলা হয়েছে, আবারও তাকে এক্সক্লুসিভ লক দিতে বলা হয়েছে এর উপরেই রাইট করার জন্য। সেক্ষেত্রে কি দেখেন যে আমাদের আগে থেকেই এক্সক্লুসিভ মোডে লক করা ছিল। আমরা কি জানি এই টেবিল থেকে যে দুইটাই যদি এক্সক্লুসিভ মোডে লক করার জন্য বলা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ফলস হয়ে যাবে, তাই না? শুধুমাত্র দুটো শেয়ার ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রু হয়, বাকি সব ক্ষেত্রে কিন্তু সেটা ফলস হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই T1 এই মানে একে রিলিজ লক না করে ততক্ষণ পর্যন্ত এই T3-র যে করা হচ্ছে, লকের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, তাকে কিন্তু ওয়েট করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গ্রান্ট করতে পারছে না, তাকে ওয়েট করতে হচ্ছে ওয়েটিং স্টেটে একে লক করার জন্য T3-র আন্ডারে। তা আশা করি আপনারা লকের ক্ষেত্রে মানে লকের সিস্টেমটা মানে এক্সক্লুসিভ মোড আর শেয়ার্ড মোড বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আসেন আমরা যে এতক্ষণ ধরে দেখলাম যে লক কীভাবে কাজ করে, এক্সক্লুসিভ লক মোড বা শেয়ার্ড লক মোড, তো এগুলো কেন শিখলাম? এগুলো শিখলাম এই ম্যাথটা করার জন্য। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অলমোস্ট এভরি এক্সামে এই ম্যাথটা আসে। তাহলে আমরা এই ম্যাথটা এখন সলভ করার ট্রাই করি যে কীভাবে এই ম্যাথটা সলভ করা যায়। তো প্রথমে হচ্ছে আমাদের আমরা তখন করে আসলাম লক মোড আর শেয়ার মোড, সেগুলো দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে এবং কোশ্চেনের এটার পাশাপাশি কী বলা থাকবে যে এখান থেকে শো লোকাল ওয়েট ফর গ্রাফ ফর ইচ সাইট। এখানে 4টা সাইট আছে, তাই না? এগুলোর জন্য লোকাল ওয়েট ফর গ্রাফ আমাদেরকে বের করতে বলবে। তারপরে কি বলবে? ট্রান্সফার লোকাল ওয়েট ফর গ্রাফ ইন্টু গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। আমরা যে লোকাল ওয়েট ফর গ্রাফকে বের করব তার পাশাপাশি সেটার জন্য গ্লোবাল ওয়েট ফর গ্রাফকেও ক্যালকুলেট করতে বলা হবে এবং লাস্টে বলা হবে ডিটারমাইন ওয়েদার ডেডলক অকার অর নট, অলসো ফাইন্ড হোয়াট মডিফাই শুড বি ডান ব্রেক দ্য ডেডলক। অর্থাৎ আমরা যে লোকাল ওয়েট ফর গ্রাফ বা গ্লোবাল ওয়েট ফর গ্রাফটাকে বের করলাম সেটাতে কোনো ডেডলক অকার হয়েছে কি না, যদি অকার হয়ে থাকে সেক্ষেত্রে সেটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়, এরকম টাইপের কোশ্চেন এখান থেকে করা হয় এবং এটাতে ইউজুয়ালি 10 মার্কস থাকে। তো এই লোকাল ওয়েট ফর গ্রাফটা হচ্ছে কি সেটা আগে দেখে নিই। লোকাল হচ্ছে লোকালি, যেমন ধরেন আমরা যদি সাইট 1-এর জন্য চিন্তা করি তাহলে সাইট 1-এ কোন কোন ট্রানজ্যাকশন এখানে এক্সিকিউট হয়েছে সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। সাইট 1-এর সাথে কখনোই সাইট 2 সাইট 3 আমরা কম্পেয়ার করবো না, জাস্ট সাইট 1-এ যে কাজগুলো হচ্ছে সেগুলোর উপরে
আমরা লকিং বেস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এখন আসা যাক যে গ্লোবাল ওয়েট ফর গ্রাফটা কি। গ্লোবাল ওয়েট ফর গ্রাফটা হচ্ছে পুরোটা মানে পুরো টেবিলের পরে তখন আমরা চিন্তা করব যে সাইট 1, সাইট 2, সাইট 3, সাইট 4 চারটের উপরে ডিপেন্ড করে তখন আমাদের গ্লোবাল ওয়েট ফর গ্রাফটাকে ক্যালকুলেট করতে হয়। তো আসেন আমরা এখন এটার সলিউশন দেখি। সলিউশন দেখলে আশা করি আপনারা এই ম্যাথটা খুব ইজিলি বুঝতে পারবেন। তাহলে দেখেন আমি কি বলছিলাম যে লোকাল ওয়েট ফর গ্রাফ, ফার্স্টে যে কাজটা ছিল শো লোকাল ওয়েট ফর গ্রাফ ফর ইচ সাইট, প্রতিটা সাইটের জন্য লোকাল ওয়েট ফর গ্রাফকে আমাদের প্রথমে ডিটারমাইন করতে হবে। সেটা কীভাবে ডিটারমাইন করব? আমরা যে একটু আগে এক্সক্লুসিভ লক, শেয়ার্ড লক শিখে আসলাম সেই থিওরিটা এখানে অ্যাপ্লাই করব। সেটা কীভাবে? দেখেন এখানে T1-এ এ একটা ভ্যারিয়েবল, এর উপরে একটা এক্সক্লুসিভ লক দেওয়া হয়েছে, তাই না? আবার দেখেন T2-তে মানে আমরা একটা সিরিয়াল মেনটেন করব। এটা একটা সিরিয়াল, ঠিক আছে? এটা একটা সিরিয়াল, এটা একটা সিরিয়াল, মানে এখানে দুইটা সাইট আছে, ঠিক আছে? আমরা প্রথমে লাইন বাই লাইন এক্সিকিউট করার ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে একটা এর উপরে এক্সক্লুসিভ লক দেওয়া হয়েছে, তাই না? এবং T2-তে দেখতে পাচ্ছি এই লাইন বরাবর কোনো কিছু নাই। আবার T3-তে দেখতে পাচ্ছি সেম লাইন বরাবর একটা জিনিস, সেটা কি একটা শেয়ার্ড লক দেওয়া হয়েছে কারোর উপরে, এইচের উপরে। এইচ কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েবল, তাই না? এ আর এইচ তো সেম না, তাহলে আমরা এটাকে গ্র্যান্ট করতে পারবো। এখন দেখেন আমরা যখন পরবর্তী ধাপে আসবো, মানে পরবর্তী নেক্সট লাইনে আসবো, সেক্ষেত্রে কী হবে? আবার এখানে কী বলা হয়েছে? একটা শেয়ার্ড লক দেওয়া হয়েছে কারোর উপরে, এর উপরে। দেখেন এখানে কিন্তু ঝামেলা। কারণ কেন ঝামেলা? যখন আমরা এর উপরে একটা শেয়ার্ড লক দিতে যাবো সেক্ষেত্রে আগে থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এক্সক্লুসিভ লক দেওয়া আছে এর উপরে, তাই না? তো এটা কিন্তু আমাদের গ্রান্ট হবে না, এটাকে আমাদেরকে ওয়েট করাতে হবে। আবার একটা দেখতে পাচ্ছি যে লক এক্স, অর্থাৎ কার উপরে? এইচের উপরে। এইচকে কিন্তু অলরেডি শেয়ার্ড লকে T3-তে লক করা আছে, সে কিন্তু এখানে এক্সক্লুসিভ লক দিলেও সে কাজ করতে পারবে না, তাকে ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে। কারণ আমরা এটাকে যে টেবিল দেখে আসছিলাম যে দুইটাই শেয়ারেবল ভ্যারিয়েবল হলে বা শেয়ার থাকলে, শেয়ার রিসোর্স, শেয়ার মোড থাকলে সেক্ষেত্রে আমাদের ট্রু হবে, আদারওয়াইজ যে কোনো কম্বিনেশনে সেটা কিন্তু ফলস হবে। এটাকে কিন্তু অবশ্যই মনে রাখবেন, যে টেবিলটা আমরা এটাকে দেখে আসি সেই টেবিলটাকে। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এই লক এস এ আর লক এক্স এইচ এই দুটোকে কিন্তু ওয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো? কার কার উপর ডিপেন্ড করছে? লক এস এটা হচ্ছে আমাদের T2 থেকে T1, অর্থাৎ লক এক্স এ এখানে ছিল না, T2 থেকে T1-এর উপর ডিপেন্ড করছে। আবার লক এক্স এইচ এটা হচ্ছে আমাদের T3-র উপরে, কারণ এটা শেয়ার অবস্থা আগে থেকে লক করা ছিল। সেক্ষেত্রেও কিন্তু T2 থেকে আমাদের T3-র জন্য ওয়েট করতে হচ্ছে। দেখেন এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই যে সাইট 1-এর জন্য T2, T1 আর T3 দুইটা অবস্থার উপর ডিপেন্ড করছে, তাই না? তো এই অ্যারো সাইনগুলো কীভাবে দেবো? এই যে ওয়েটিং লাইনের জন্য অ্যারো সাইন হবে, গ্রান্টেড হয়ে গেলে অ্যারো সাইন হবে না। দেখেন আমরা কেন অ্যারো সাইন দিচ্ছি? কারণ আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল, তাই না? যে এই যে এক্সাম্পলটা যেটা আমরা দেখছিলাম, যে আমরা ততক্ষণ পর্যন্ত এই এর উপরে শেয়ার্ড লক দিতে পারবো যতক্ষণ পর্যন্ত এক্সক্লুসিভ লকটা রিলিজ না হচ্ছে। আবার এই শেয়ার্ড লকটা দেওয়া আছে কোথায়? এইচের উপরে, তাই না? আগের থেকেই প্রথম লাইনে। তাহলে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে যখন আবার এইচের উপরে একটা এক্সক্লুসিভ লক দিতে যাবো সেক্ষেত্রে কিন্তু সেটাও গ্রান্ট হবে না, কারণ আগে থেকে সেটাকে শেয়ার্ড লক দেওয়া ছিল। এই যতক্ষণ পর্যন্ত শেয়ার্ড লকটা আমাদের রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই এক্সক্লুসিভ লকটা আমরা এইচের উপরে দিতে পারছি না। তাহলে কী করতে হচ্ছে? ওয়েট করতে হচ্ছে, গ্রান্ট হচ্ছে না। এই জন্য আমি একটু যেটা বললাম যে আমাদের গ্রান্ট হয়ে গেলে কোনো অ্যারো সাইন হবে না, আর যদি ওয়েট করতে হয় সেক্ষেত্রে আমাদের অ্যারো সাইন দিতে হবে। তাহলে T2 যেহেতু T1 আর T3-র উপরে ওয়েট করতেছে সেজন্য এটার উপরে আমরা অ্যারো সাইন দিয়ে বোঝাচ্ছি যে T2, T1 আর T3-র উপরে ওয়েট করছে। সেম ওয়েতে আমরা এখন দেখব স্টেট 2-র জন্য। স্টেট 2-তে দেখব কী হচ্ছে এখানে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা শেয়ার্ড লক দেওয়া আছে এর উপরে ফার্স্ট লাইনে, তাই না? T1-এ। T2-তে কিছু নাই, T3-তেও ফার্স্ট লাইনে কিছু নাই, T4-এ ফার্স্ট লাইনে আবার কি আছে? একটা এক্সক্লুসিভ লক দেওয়া আছে বির উপরে। তো দেখেন এখানে শেয়ার্ড লক, এখানে এক্সক্লুসিভ লক, বাট দুটোই কিন্তু তাদের যেই ইয়েটা ভ্যারিয়েবল দুটো কিন্তু ডিফারেন্ট, তাই না? তাই এগুলো হচ্ছে গ্র্যান্ট হবে। আবার পরবর্তী দেখতে পাচ্ছি নেক্সট লাইনে আসলে কি হচ্ছে?
যে আমাদের আরেকটা এক্সক্লুসিভ লক করতে বলা হয়েছে কার উপরে, বি এর উপরে। তো এক্সক্লুসিভ লক কিন্তু অলরেডি T4-এ করাই ছিল, তাই না, বিকে, সেম ভ্যারিয়েবল বি। তো এটাকে আমরা কিন্তু আর এক্সক্লুসিভ লক দিব না, এটাকে আমরা ওয়েটিং স্টেটে রাখবো, কারণ যতক্ষণ পর্যন্ত এই ফার্স্ট লাইনের জন্য মানে শেয়ার না, এক্সক্লুসিভ যে লকটা সেটা রিলিজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিকে কিন্তু আমরা আর এক্সক্লুসিভ লক দিতে পারছি না। লক দিলেও সেটা ফলস হবে, তাই না, দুইটাই এক্সক্লুসিভ হলে ফলস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আলটিমেটলি ওয়েটই করতে হচ্ছে। পরবর্তী লাইনে আসলে কী হচ্ছে দেখেন, আমাদেরকে আবার একটা শেয়ার্ড লক দিতে বলা হচ্ছে কার উপরে, সি এর উপরে। দেখেন এ বি সি কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ভ্যারিয়েবল, তাহলে ইজিলি এই শেয়ার্ড লকটা এই সির উপরে গ্রান্ট হবে। বাট এই যে একটা এক্সক্লুসিভ লক বি এর উপরে দেওয়া হয়েছিল সেটা কিন্তু গ্রান্ট হবে না, তাই না, এটাকে ওয়েটিং স্টেটে ওয়েট করতে হবে। তাহলে কোনটা কার উপরে ডিপেন্ড করছে, এই যে T3 থেকে T4-এর জন্য ওয়েট করছে, যতক্ষণ পর্যন্ত এই এক্সক্লুসিভ লকটা রিলিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু এটা গ্রান্ট হচ্ছে না। তাহলে আমরা এখন সেম কাজটাই করব, যে সাইড 2-তে T3 T4-এর জন্য ওয়েট করছে, এটাকে একটা অ্যারো সাইন দিয়ে বুঝিয়ে দিব। এখন সেম ওয়েতে আমরা দেখব সাইড 3-এর জন্য। সাইড 3-তে কী হচ্ছে দেখেন, সাইড 3-তে দেখতে পাচ্ছি আমাদের T1-এর ফার্স্ট লাইনে কিছু নাই, T2-তেও কিছু নাই, T3-তে ফার্স্ট লাইনে আছে হচ্ছে একটা শেয়ার্ড লক, এবং সেটা ভ্যারিয়েবল হিসেবে দেওয়া আছে সিকে, ঠিক আছে। আর এখানে একটা শেয়ার্ড লক দেওয়া আছে সেটা হচ্ছে ডিতে, দুইটা ভ্যারিয়েবল যেটা সেম না, সি আর ডি ডিফারেন্ট, সেজন্য এখানে কিন্তু এই লকটা গ্রান্ট হবে। পরবর্তী লাইনে যখন আমরা যাবো দেখব এখানে আর কোনো ভ্যারিয়েবল নাই, বাট T1-এ কিন্তু আছে কি, যে এখানে এক্সক্লুসিভ লক দিতে বলা হয়েছে সির উপরে, বাট দেখেন আগে থেকে কিন্তু সিতে একটা শেয়ার্ড লক দেওয়া ছিল T3-তে, তাই না, তাহলে এটা কিন্তু এখানে গ্রান্ট হবে না, কারণ একটা শেয়ার্ড রিসোর্স আর একটা এক্সক্লুসিভ রিসোর্স একসাথে গ্রান্ট হতে পারে না। যখন এই শেয়ার রিসোর্সটা রিলিজ হয়ে যাবে সেক্ষেত্রে সে কিন্তু এক্সক্লুসিভ যে লকটা সেটা কিন্তু সির উপরে গ্রান্ট করতে পারবে। আবার সেমভাবে এখানে ওয়েট করতে হচ্ছে। সেমভাবে যদি পরের লাইনে যায় দেখি আরেকটা এক্সক্লুসিভ লক দেওয়া হয়েছে কার উপরে, ডি এর উপরে। ডি কিন্তু অলরেডি দেখেন এখানে T5-এ মানে লক অবস্থায় অর্থাৎ শেয়ার্ড লক অবস্থায় লক করা আছে, তাহলে এখানেও কিন্তু এটা গ্রান্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি T1 হচ্ছে এই T3 আর T5-এর ওপরে ডিপেন্ড করছে, মানে এই দুটার লক রিলিজ না হলে এই দুটোর লককে আমরা গ্রান্ট করতে পারবো না, এই দুটোর লক রিলিজ হয়ে গেলে তখন এগুলোকে আমরা গ্রান্ট করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা সেম কাজটাই করছি, এই যে T1 T3 আর T5-এর ওপরে ওয়েট করতেছে, যে T3 T5 লক রিলিজ করে দিলে T1 তখন গ্রান্ট হয়ে যাবে বা এক্সিকিউশনের চান্স পাবে। সেম ক্ষেত্রে আমরা লাস্ট যেই এটা ছিল সাইড 4-এর জন্য চিন্তা করি, এখানে কী কী দেওয়া আছে। তো ফার্স্ট লাইনে হচ্ছে আমাদের একটা শেয়ার্ড লক দেওয়া আছে, T1-এ কোনো ফার্স্ট লাইন নেই, T2-তে আছে, T3-তেও কোনো লাইন নাই, তাই না, T4 T5-এও কোনো লাইন নাই, জাস্ট এখানে ফার্স্ট লাইনে এটা আছে। তো এটা শেয়ার্ড লক দেওয়া হয়েছে, এর উপর এটা গ্রান্ট হয়ে যাবে। দেন সেকেন্ড লাইনে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা শেয়ার্ড লক দেওয়া হয়েছে, এটা কিন্তু সেকেন্ড লাইন, এটা কিন্তু ফার্স্ট লাইন না, সেকেন্ড লাইনে দেওয়া হয়েছে কি, ডিকে লক করতে বলা হয়েছে, তাহলে এম আর ডি কি ডিফারেন্ট ভ্যারিয়েবল, তাহলে ইজিলি এটাও গ্রান্ট হয়ে যাবে। থার্ড লাইনে এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এক্সক্লুসিভ লক করতে বলা হয়েছে কাকে, এমকে, বাট এম কিন্তু আগে থেকে কিন্তু এই আমাদের যেই ইয়েতে T2-তে শেয়ার্ড লক অবস্থায় লকিং ছিল, সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রান্ট হবে না, সেটা কিন্তু ওয়েটিং স্টেটে ওয়েট করবে। আবার যখন আমরা পরের লাইনে আসবো তখন দেখতে পাচ্ছি আবার কি হচ্ছে, আবার আর একটা মানে এক্সক্লুসিভ লক দেওয়া হচ্ছে এম-এর উপরে। এম কিন্তু অলরেডি এখানে শেয়ার্ড অবস্থায় আসতে, তাহলে এটাও গ্রান্ট হবে না, এটা হচ্ছে আমাদের ওয়েটিং স্টেটে ওয়েট করবে। আবার লাস্টে কী বলা হয়েছে, যে লকিং অ্যালগোরিদম ইউজ করতে বলা হয়েছে এবং এক্সক্লুসিভ লক দিতে বলা হয়েছে কাকে, ডিকে। ডিও কিন্তু দেখেন এই T3-তে অলরেডি শেয়ার্ড লক অবস্থায় আছে, তাই না, তাহলে যেহেতু এই দুইটার একটাও এখানে এক্সিকিউট হতে পারছে না, যেহেতু লক অবস্থায় আগে থেকে ছিল শেয়ার্ড লক অনুযায়ী, সেই জন্য আমরা এক্সক্লুসিভ লক দিতে পারছি না, সেই জন্যই এগুলো কিন্তু আমাদেরকে ওয়েট করাতে হবে। সেটাকে আমরা কীভাবে করতে পারি, যে T1 আমাদের T2-র উপরে ডিপেন্ডেন্ট, তাই না, আবার T4ও কিন্তু এই ইসের পরে মানে T3-এর উপরে ডিপেন্ডেন্ট, কারণ এখানে ডিকে লক করতে বলা হয়েছে, ডি কিন্তু অলরেডি শেয়ার্ড অবস্থায় লক ছিলই, এক্সক্লুসিভ লক আমরা দিতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটার ইয়েটা কী হবে, গ্রাফটা কী হবে,
T1 T2-র জন্য ওয়েট করছে, T4 T3-র জন্য ওয়েট করছে। তাহলে এটা হয়ে গেল আমাদের লোকাল ওয়েট ফর গ্রাফ বা LWFG, ঠিক আছে। তো এখন এটার জন্য আমাদের লোকাল ওয়েট ফর গ্রাফ করা হয়ে গেছে। সেকেন্ড কী বলা ছিল যে ট্রান্সফার লোকাল ওয়েট ফর গ্রাফ ইন্টু গ্লোবাল ওয়েট ফর গ্রাফ। এটাকে গ্লোবালি ওয়েট ফর গ্রাফ এখন কীভাবে কনভার্ট করবো দেখেন, খুবই ইজি। আমরা জাস্ট এইগুলোকে এক জায়গায় করলেই হয়ে যাচ্ছে। তো ফার্স্টে কী ছিল, T2 T1 T3-তে যেতে হবে। T2 হচ্ছে T1 আর T3-তে যেতে পারছে। এরপরে হচ্ছে T3 থেকে T4-এ যেতে পারছে, T3 থেকে T4-এ যাচ্ছে, ঠিক আছে। আবার T1 কোথায় যাচ্ছে, T3 আর T5-এ যাচ্ছে। T1 T3-তে যাচ্ছে, T3 এখান থেকে আগে থেকে ছিল, আর T1 T5-এ যেতে পারছে। T1 T2 যাচ্ছে, T1 থেকে T2, T2 থেকে T4 থেকে T3, T4 থেকে T3-তে যাচ্ছে। এই গ্রাফগুলোকে এক জায়গা করে দিলেই আমাদের গ্লোবাল ওয়েট ফর গ্রাফ কিন্তু হয়ে যাবে। এখন আমরা দেখব যে এখানে কোথাও ডেডলক অকার হয়েছে কি না। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ডেডলক অকার হয়েছে, তাই না? কোথায় কোথায় বলেন তো? T2 T1 T2 একটা লুপ হয়েছে, এটা একটা ডেডলক। আবার T3 T4 আবার T3, এটা কিন্তু একটা লুপ হয়েছে। তো এই দুটাই হচ্ছে আমাদের এখানে ডেডলক অকার হয়েছে। যখন ডেডলক অকার হবে সেক্ষেত্রে আমরা সেই ডেডলকে কীভাবে প্রিভেন্ট করতে পারবো? আমরা সেখান থেকে যদি এক্সক্লুসিভ মোডকে শেয়ার্ড মোডে কনভার্ট করে দিই বা রূপান্তর করে দিই, সেক্ষেত্রে দেখেন আমাদের যেই কম্পিউটেবিলিটি ম্যাট্রিক্স ছিল, দুইটাই শেয়ার্ড রিসোর্স থাকলে সেখানে কিন্তু লক দেওয়া সম্ভব, মানে লকটা ট্রু হবে এবং সেটা গ্রান্ট হবে। আদারওয়াইজ অন্য যে সকল মানে যে কোনো কম্বিনেশনে সেটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, মানে গ্রান্ট হচ্ছে না, ওয়েট করতে হচ্ছে। ওয়েট করা মানে কি, ডেডলক হচ্ছে কনসেপ্টটা যে আমাদের এমন একটা অবস্থা যেখানে একাধিক প্রসেস একের পর থেকে রিসোর্স পাওয়ার জন্য ওয়েট করবে, বাট তারা কিন্তু ওই লুপ আকারে চলতেই থাকবে, তাদের ওই অপেক্ষা আর শেষ হবে না, তাই না? এটাই তো ডেডলকের কনসেপ্ট ছিল অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, আমরা যেটা পড়ে আসছি সেটাই। তো দেখেন এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। T1-কে যদি আমরা আনলক রিসোর্স করে এবং T2 এবং T4-কে আনলক করে T3-র জন্য, সেক্ষেত্রে মানে T1-কে আমরা T2-র জন্য আনলক করব এবং T4-কে আমরা T3-র জন্য যদি আনলক করে দিই, সেক্ষেত্রে আমরা মানে রিলিজ করে দিই, সেক্ষেত্রে কিন্তু ডেডলকটা আমাদের প্রিভেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা কোনো এক্সক্লুসিভ লককে আমরা শেয়ার্ড লকে কনভার্ট করে দিতে পারি, যাতে তারা এক্সিকিউট করার চান্স পায় বা এক্সিকিউশনটা ফুলফিল হয়। তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। এই অঙ্কটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা ম্যাথ কম বেশি এভরি এক্সামে থাকে, জাস্ট ভ্যালু চেঞ্জ করা থাকে বা টেবিলের যে সিনারিওটা সেটা একটু চেঞ্জ থাকে, বাট ওভারঅল স্ট্রাকচার কিন্তু আমাদেরকে এভাবেই মেনটেন করে ম্যাথটা করতে হবে। তো তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট পার্ট, চ্যাপ্টার 5-এর পার্ট 1। পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনার মানে সেকেন্ড যে পার্টটা সেটা পাবলিশ করার সাথে সাথে ভিডিওটা দেখতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।